ডিজিটাল নকল ও হ্যাকিংয়ে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড জানালেন শিক্ষামন্ত্রী। খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৫০। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে সরকার, বললেন সড়কমন্ত্রী। দেশের অর্থে তিস্তা মেগা প্রকল্প জানালেন পানি সম্পদ মন্ত্রী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার শঙ্কা নেই, বলছে ডিএমপি। লুট হওয়া আগ্নেয়াস্ত্র, গুলি উদ্ধার। আইন আন্তর্জাতিক সনদ থাকলেও থামছে না শিশুশ্রম। স্বাভাবিক শৈশব হারিয়ে হাজারো শিশু বড় হচ্ছে অনিশ্চয়তায়। খুলনা নগরীতে ১.৫ বছরে খুন হয়েছে ১২৩ জন। মাদক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার বেশিরভাগ খুনের কারণ, বলছে পুলিশ। এবং বরিশাল সিটিতে ভবন সংস্কার বরাদ্দের ৭.৫ কোটি টাকা ৯/৬ ব্যয় করা হচ্ছে অন্য খাতে, দাবি প্রধান নির্বাহী। দর্শক, শুভ সকাল। সংবাদ সকালে শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি অতসী সেন। খাদ্য অধিদপ্তরের অধীনে সহকারী উপখাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ঢাকা কলেজ কেন্দ্রে ৫০ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এদিকে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন জানান, নতুন পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর ঢাকা কলেজে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুল্লাহর নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় অভিযানে জালিয়াতির অভিযোগে ৫ জন নারীসহ মোট ৫০ জনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, পরীক্ষায় জালিয়াতির সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান এ কর্মকর্তা। একজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্পটেই, আর ২৮ জনকে যে সংক্ষিপ্ত আদালতে উপস্থাপনের জন্য আমাদেরকে হ্যান্ড ওভার করছে। ওদেরকে আমরা ৭টার দিকে পাঠিয়ে দেবো আর কি। কোর্টে বলতে ওই যে আমাদের স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্টে। এদিকে সকালে রাজধানীতে এক কর্মশালায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন জানান, পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে, যেখানে সর্বোচ্চ সাজা ৫ বছরের কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে। ক্যাবিনেটে একটা বিল আমারই পাস হলো, সেটা হলো পাবলিক পরীক্ষা অ্যাক্ট। 1980-তে উনি এই পাবলিক পরীক্ষা অ্যাক্ট করেছিলেন। আমি কি এটা চেঞ্জ করলাম, জাস্ট এটা ডিজিটাল ট্রান্সফরমেশন হয়েছে। ডিজিটাল কোনো সাজার ব্যবস্থা নেই, যদি কেউ ডিজিটালি নকল করে এটা সাজার ব্যবস্থা নেই। আমরা শুধু সেটাকে ইনক্লুড করলাম। টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা এমনভাবে গড়ে তুলছে যাতে শিক্ষার্থীরা বিশ্বমঞ্চের নেতৃত্ব দিতে পারে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। জনগণের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা তা বাস্তবায়নে বিএনপি সরকার অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করতে চায় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল ইসলাম রবি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে জাসাস আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম অভিযোগ করেন, কারচুপি ও টাকার বিনিময়ে ভোট কিনেছে জামায়াত। ঢাকা শহরের সম্মানিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। বক্তারা বলেন, নজরুল কেবল দ্রোহের কবি নন, তিনি ছিলেন সাম্য ও সাংস্কৃতিক জাগরণের অন্যতম পুরোধা। বাংলাদেশ বিনির্মাণ ও গণতান্ত্রিক আন্দোলনে নজরুল জাতির অনুপ্রেরণা। এই কবিকে আমাদেরই মূল্যায়ন করতে হবে। তিনি আমাদের ইজ্জত রক্ষা করেছেন মুসলমানদের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম তার বক্তব্যে সমসাময়িক রাজনীতির বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় তিনি জামায়াত ইসলামীর সমালোচনা করে বলেন, কারচুপি আর অর্থের জোরে ভোট কেনার রাজনীতি করেছে জামায়াত। অনেক জায়গায় টাকা দিয়ে ভোট কিনছেন, গরিব মানুষের ভোট দিয়ে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন। এইটা তো ধর্মে বলে না। এত টাকা পাইলেন কই, কোথা থেকে পাইলেন? বাংলাদেশের সবচেয়ে ধনী দল হলো জামাত, কোত্থেকে টাকা পায়?
অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল ইসলাম রবি তার বক্তব্যে সরকারের মূল লক্ষ্য তুলে ধরার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন। তিনি দেশ সেবায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ঢাকা সিটি কর্পোরেশনকে যদি জনগণের আকাঙ্ক্ষা হিসাবে সাজাতে হয় এবং আমাদের দলের যে অঙ্গীকার রয়েছে নির্বাচনী ইশতেহারে সেগুলি যদি বাস্তবায়ন করতে হয়, তাতে সামষ্টিক অর্জনটাকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাদেরকে সেই নির্বাচনে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে জনগণের সমর্থন নিয়ে বিজয়ী হতে হবে। আলোচনা সভা শেষে জাসাসের শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় কবির কালজয়ী সব গান ও কবিতা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। দেশীয় অর্থায়নে এবং দেশি বিদেশি কারিগরি সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজ পরিদর্শনের সময় তিনি একথা জানান। এ সময় এই অঞ্চলের মানুষের দুঃখ দূর করতে সরকার বদ্ধপরিকর বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব তুলু। তিস্তা নদী ঘিরে মেগা প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে শুক্রবার দুপুরে লালমনিরহাটের হাতিয়াবান্ধায় তিস্তা ব্যারেজ পরিদর্শন করেন সরকারের কয়েকজন মন্ত্রী। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সহ উপস্থিত মন্ত্রীরা জানান, এই অঞ্চলের মানুষের দুঃখ দূর করতে সরকার বদ্ধপরিকর। বলেন, এরই মধ্যে 9 সদস্যের একটি বিশেষজ্ঞ প্রকৌশলী দল প্রকল্পটির রূপরেখা তৈরিতে কাজ করছেন। শুকনা মৌসুমে যদি পানি আমরা না পাই, তাহলে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করলে এটা কোনো কার্যকারী ভূমিকা রাখবে না। মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গাটি অ্যাড্রেস করছেন। উনি বলছেন যে যাতে পানি রিজার্ভার তৈরি করা যায় 12 থেকে 13,000 কোটি টাকা লাগবে। আমি মনে করি আমার দিক থেকে এটা বিদেশের মুখাপেক্ষি হওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আমাদের জিও ফান্ড থেকে আমরা এটা করতে পারবো। বক্তব্যে প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, এই পরিকল্পনা কেবল নদী শাসন বা ভাঙন রোধের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি ধরে রাখার স্থানীয় ব্যবস্থাও এতে অন্তর্ভুক্ত রয়েছে। আমরা যদি পরিকল্পিত ড্রেজিং করি, পরিকল্পিত বাদ দিই, আমাদের এই অঞ্চলের মানুষকে আমরা ইনশাআল্লাহ আল্লাহর হুকুম রক্ষা করতে সক্ষম হব। সেই কাজটুকু করার জন্যই আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে ওনার নির্দেশনা অনুযায়ী আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। এই 5টা জেলা যেটা পাচ্ছে না, যেটা আপনাদের দুঃখ, আপনাদের আনন্দে পরিণত হবে এবং আপনাদের উৎপাদনে পরিণত হবে এবং অর্থনীতির বীজ চাঙ্গা হবে ইনশাল্লাহ। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কারিগরি দিক নিয়ে মত বিনিময় করেন মন্ত্রীরা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। নতুন বাজেট মানুষের জীবনে স্বস্তি আনতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, বড় বাজেট দিয়ে লুটপাটের পথে হাঁটছে সরকার। বাজেটে 50 থেকে 60টি আইটেমে কর কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাজারে নিত্যপণ্যের দাম 1 টাকাও কমেনি। কারণ সব জায়গায় দলীয় সিন্ডিকেট। দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেন জামায়াত আমির। বাজারে কোনো নিত্যপণ্যের দাম কি 1 টাকা কমেছে? তাইলে কর কমানোর পরে কমে না কেন? কারণ সব জায়গায় সিন্ডিকেট হচ্ছে। এই সিন্ডিকেট আবার রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। রাজনৈতিক আশ্রয় না পাইলে কোনো সিন্ডিকেটের অস্তিত্ব জমিনের উপরে থাকবে না। এই প্রশ্রয় সিন্ডিকেশন চালানো হয়। আগামী 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও এই দিনটিকে ঘিরে সুনির্দিষ্ট কোনো নাশকতার হুমকি নেই বলে জানিয়েছে পুলিশ। এদিকে এই সতর্কতামূলক তৎপরতার মধ্যে রাজধানীর স্বামীবাগে অভিযান চালিয়ে পুলিশের থেকে লুটে নেয় 2টি অস্ত্র ও 77 রাউন্ড গুলি সহ শীর্ষ সন্ত্রাসী সচল ওরফে অটো সচল ও তার 3 সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটিকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানী সহ দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো নাশকতার আশঙ্কা না থাকলেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। জানান যাত্রাবাড়ির শীর্ষ সন্ত্রাসী সজল উর্ফে অটো সজল ও তার 3 সহযোগী এখন পুলিশ হেফাজতে রয়েছে। 5ই আগস্ট বা পরবর্তী সময়ে থানা থেকে লুণ্ঠন হওয়া 2টি আগ্নেয়াস্ত্র ও 77 রাউন্ড গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়। 87 গ্রাম মেডি, মাদক বিক্রয়ের নগদ 22,960 টাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত 4টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত সজলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। এবং মোসাম্মদ শামসুন নাহার। শায়লা খান, দেশ টিভি, ঢাকা। রাজধানীর রেল স্টেশন থেকে দৌলতদিয়ার যৌনপল্লী, 2 ভিন্ন বাস্তবতা, এক গল্প, হারিয়ে যাওয়া শৈশব। আইন ও আন্তর্জাতিক সনদ থাকলেও থামছে না শিশুশ্রম। শিক্ষার নিরাপদ ভবিষ্যতের বদলে হাজারো শিশু বড় হচ্ছে শ্রম ও অনিশ্চয়তার মধ্যে। শিশুশ্রম বিরোধী আইন, সনদ সব আছে, তবু প্রজন্ম থেকে প্রজন্ম আটকে আছে শিশুশ্রমের দুষ্ট চক্রে। সুমন আসমের প্রতিবেদন, চিত্রগ্রহণে না লেবুটা চিবার অন কষ্ট না তোরা আগে যে সময় তো প্রথমে তো শুরু করেছে একটু হাত ব্যথা করতো, অনেক করেন অভ্যাস হয়েছে। একই স্টেশনে তার বড় ভাই কাজ করে স্টেশন মাস্টারের অফিস সহকারী হিসেবে। 12 ঘন্টার শ্রম, মাসিক বেতন মাত্র 3,000 টাকা। স্টেশন মাস্টারের সাথে তুই থাকিস, চা বানাই দিস, নাস্তা মাস্তা আগাই দিস, তোরে আমি 3,000 টাকা বেতন দেবো। আগে আসছেন 7,000 টাকা বেতন, ওই ইন্ডিয়ান ট্রেন চলতো। তাদের ছোট বোনের জীবনও একই, বই খাতা নেই, ঠেলছেন সংসারের ঘানি। সকাল 8টা-9টা থেকে ধরে রাত 8টা-9টা পয়সা উঠাই মানুষের তে বললি ভাইয়া 10টা টাকা দেন। এদের কারো জন্য নেই মায়ের কণ্ঠের ঘুম পাড়ানি গান, বরং অন্যরা যখন ঘুমের প্রস্তুতি নেয় তখনও ব্যস্ত রোজগারের লড়াইয়ে। আমি আগে কাজ করতাম, গার্মেন্টসে চাকরি করতাম, পরে মেয়ে হওয়ার পরে বাসা বাড়ি কাজ করছি। মাত্র 11 বছর বয়সে বিয়ে হওয়া এই কিশোরী এখন 2 সন্তানের মা। শৈশব পেরিয়ে গেছে জীবনের দায়ে। রাজধানীর এই স্টেশন শুধু যাত্রীদের নয়, বরং শিশুর আবাস ও কর্মস্থল। নাগরিক সমাজ সচেতন হয়, সবাই যাতে জানতে পারে যে শিশু কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে তার অধিকার বঞ্চিত হচ্ছে, এবং সেটা যখনই এই বিষয়টা ব্যাপকভাবে আলোচনা হবে তখনই নাগরিক সমাজ এগিয়ে আসবে। রাজধানী থেকে 100 কিলোমিটার দূরের রাজবাড়ির দৌলতদিয়া, দেশের বৃহত্তম যৌনপল্লীর ভেতরে বেড়ে উঠছে আরেকটি ঝুঁকিপূর্ণ প্রজন্ম। মানুষের মতো মানুষকে ভালো, যেরকম একটা মানুষ জীবনযাপন করে ওরকম বাচ্চা কাচ্চা হলে তো আর আমাদের মতন মানে করতে পারবো না, ঠিক আছে? চাই বলে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকতে। সারা সব পড়ায় টিভি দেখি, বড় হয়ে সিআইডি হব। জন্মের পর থেকেই অনেক শিশুকে লড়তে হয় পরিচয় সংকট, সামাজিক বৈষম্য আর অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে। আমার পরিকল্পনা, আমার মেয়েটা বড় হলেও কেন, তখন 12 বছর বয়স কেমনে করে তারা নাম লেখায় আপা, এটা আমরা বুঝতে পারি না। তাদের কাছে নটারি পাবলিকের একটা লাইসেন্স আছে যেটা সরকার দেয়। সরকারের মানে কিছু অ্যাডভোকেট আছে, তারা 12 থেকে 20 বানায় দেয়। পরিবেশ ভিন্ন হলেও সবখানেই চিত্র একই। শিক্ষার বদলে এদের হাতে উঠছে শ্রমের বোঝা। শিশুশ্রম রোধে সরকারের নানা উদ্যোগ থাকলেও বাস্তবতা বদলাচ্ছে ধীর গতিতে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন, সামাজিক নিরাপত্তা উপকরণগুলোকে সাজাতে হবে যাতে শিশুর বোঝাটি পরিবারের একক বোঝা হয়ে না দাঁড়ায়। শিক্ষাকে এমনভাবে আমাদের গ্রহণযোগ্য করে তুলতে হবে যা তাদের জীবন পরিবর্তনে একটা হাতিয়ার হিসেবে আসছে তার প্রমাণ তারা সম্যকভাবে দেখতে পারেন। ভিন্নভাবে সরকারের আসলে আমাদের চিন্তা ভাবনা রয়েছে তাদের পুনর্বাসন করে ভালো জীবনযাপন যাতে করতে পারে এবং সাধারণ শিশুদের মতো তারা যাতে ভালো পরিবেশে বেড়ে উঠতে পারে। আইন বলছে শিশুর অধিকার আছে, আন্তর্জাতিক সনদ বলছে শিশুর নিরাপত্তা, শিক্ষা এবং মর্যাদার অধিকার রয়েছে, কিন্তু বাস্তবতা বলছে দারিদ্রতা, অশিক্ষা এবং সামাজিক সচেতনতার অভাবে হাজারো শিশু বঞ্চিত হচ্ছে তাদের অধিকার থেকে। শিশুর ভবিষ্যৎ নিয়ে যখন এত অঙ্গীকার, তখনও প্রশ্ন থেকেই যাচ্ছে, এই শিশুরা কি শ্রমিকের জীবন থেকে বের হতে পারবে? ফিরে পাবে কি শিশুতোষ শৈশব? সুমনা সুমি, দেশ টিভি, ঢাকা।
খুলনা নগরীতে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। গেল 1.5 বছরে এই নগরীতে খুন হয়েছেন কমপক্ষে 123 জন। পুলিশ বলছে মাদক ব্যবসা, পারিবারিক ও রাজনৈতিক দ্বন্দ্ব এবং আধিপত্য বিস্তার বেশিরভাগ খুনের ঘটনা ঘটছে। নগরীতে দাপিয়ে বেড়ানো সন্ত্রাসী দলগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা দেখতে চান স্থানীয়রা। মসজিদের ভেতর নামাজ পড়ার সময় গুলি, প্রকাশ্যে পরিবারের সামনে মার্কেটে গুলি করে হত্যা, এমনকি বাড়িতে গিয়ে গেটের সামনে গুলি করার মতো একাধিক ঘটনায় খুলনা এখন সারা দেশে আলোচিত নাম। খুলনা মহানগর ও জেলা পুলিশের তথ্য মতে খুলনায় গেল 1.5 বছরে 123টি হত্যার ঘটনা ঘটে। চলতি বছর 6 মাসে ঘটেছে 37টি, আর 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 86টি। খুলনা নগর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে সক্রিয় সন্ত্রাসীদের প্রায় 9টি দল। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত গ্রেনেড বাবু। পুলিশ বলছে মাদক, পারিবারিক দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এসব হত্যার ঘটনা। গত 10 দিনে খুলনায় বিভিন্ন অপকর্মে জড়িত প্রায় 700 জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। আতঙ্কিত, হঠাৎ করে কারা কোথা থেকে আসছে কিভাবে আমি বলতে 100% আতঙ্কিত। মসজিদের ভিতরে এভাবে গুলি করা, এটা কোনো মানুষের কাজ বলে আমি মনে করি। কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারকে ফাঁসি দেওয়ার পর শান্তির নগরী ছিল খুলনা। সম্প্রতি এই নগরী খুনের নগরীতে পরিণত হয়েছে। এতে আতঙ্কিত গণমাধ্যম কর্মীরাও। এই শহরে এখন নিরাপত্তা নাই, যে কারণে কিন্তু সাধারণ মানুষের ন্যায় একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা কিন্তু আতঙ্কগ্রস্ত ভাবেই চলাফেরা করছি। আমরা চাই যে প্রশাসনের যারা দায়িত্বে আছে তারা যেন খুলনার শান্তি শহর আবার ফিরিয়ে আনে। পুলিশ বলছে ট্রিপল মার্ডার সহ বেশিরভাগ হত্যাকাণ্ডের ক্লু উদ্ধার করা হয়েছে। 2টি সন্ত্রাসী বাহিনীর একজন মালয়েশিয়া এবং অপরজন ভারত থেকে গ্রুপগুলো নিয়ন্ত্রণ করছে। সমাজে যারা কালপ্রিটস আছে আমরা তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি। এছাড়া বিট পুলিশিং আছে, একটা বিষয় আছে আপনারা জানেন, পাশাপাশি উঠান বৈঠক। এই খুনগুলো আমরা অ্যানালিসিস করে দেখেছি যে অধিকাংশ খুনই পারিবারিক কোন্দল, মাদক সংক্রান্ত, একেবারে হয়তো টিনেজারদের মতো এই ঘটনা ঘটে। আমরা তাদেরকে ধরার জন্য চেষ্টা করছি, কিন্তু আমরা যেটুকু জানি যে আমাদের যাদের নাম বেশি আসছে তারাই দেশের বাইরে, 2 জনই প্রধান, 2 জনই দেশের বাইরে। আর তাদের গ্রুপের সদস্যদের এটা আমাদের নিয়মিত অভিযানের অংশ। আমরা তাদের গ্রেপ্তার করছি, আবার কিছুদিন পরে তাদের জামিনে বের হয়ে এসে আবার অপরাধ করছে। শুধু দায় আইন শৃঙ্খলা বাহিনীর একার না, আমাদের সমাজে যারা শীর্ষ নেতা আছে, যারা রাজনীতিবিদ আছেন, যারা বুদ্ধিজীবী আছেন, যারা শিক্ষক আছেন, সবার সম্মিলিত প্রচেষ্টাই একটি সন্ত্রাসমুক্ত সমাজ উপহার দেওয়া সম্ভব। নগরীতে শান্তি শৃঙ্খলা ফেরাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি খুলনা নগরীর বাসিন্দাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বরিশাল সিটি কর্পোরেশনের ভবন মেরামত ও সংস্কার বাবদ বরাদ্দ 7.5 কোটি টাকা নয় ছয়ের অভিযোগ উঠেছে। বাজেটে বরাদ্দ দেওয়া অর্থ ব্যয়ের কোনো হিসাব দেখাতে পারেনি কর্তৃপক্ষ। প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বাড়ির দাবি, ভবন সংস্কারের টাকা ব্যয় হচ্ছে অন্য খাতে, তবে কোন খাতে খরচ করা হচ্ছে সেটা সুনির্দিষ্টভাবে বলতে পারেননি তিনি। 2024 সালের 5 আগস্টের অভ্যুত্থানের সময় বরিশাল সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবন আগুনে পুড়ে যায়। এরপর 2025-26 অর্থ বছরের বাজেটে আগের অর্থ বছরের সংশোধিত হিসেবে অ্যানেক্স ভবন সহ অন্যান্য ভবনের মেরামত ও সংস্কার বাবদ ব্যয় দেখানো হয় 7,42,00,000 টাকার বেশি। এ সময় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে ছিলেন তৎকালীন বিভাগীয় কমিশনার রায়হান কাউসার। তবে ভবনটিতে এখনো কোনো সংস্কার কাজের চিহ্ন নেই। স্থানীয়দের দাবি, তারা ভবনটিতে কোনো সংস্কার কাজ হতে দেখেননি। অনুসন্ধানে জানা যায় একই সময় নগর ভবন, যান্ত্রিক ও পানি শাখা এবং কয়েকটি উপস্বাস্থ্য কমপ্লেক্সেরও দৃশ্যমান কোনো সংস্কার কাজ হয়নি। অর্থ খরচের বিষয়ে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা প্রকাশ্যে কথা বলতে রাজি হননি। প্রধান নির্বাহী কর্মকর্তার দাবি, বুয়েটের প্রতিবেদনে অ্যানেক্স ভবনকে ব্যবহারের অনুপযোগী ঘোষণা করায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে অর্থ অন্য খাতে ব্যয় করা হয়েছে, তবে কোন খাতে ব্যয় করা হয়েছে তা তিনি নিশ্চিত করেননি। ভবনটা পরিত্যক্ত, এখানে আমাদের টাকা নষ্ট করার কোনো সুযোগ নেই, এবং এই টাকাগুলো যেটা করে মিনিস্ট্রির অনুমোদন সাপেক্ষে আমরা বিভিন্ন খাতে আমরা টাকাটা খরচ করেছি। সেভাবে রিপোর্ট আমাদের বাজেট যেটা আছে, বাজেট আমরা মিনিস্ট্রিতে পাঠিয়ে দিই এবং মিনিস্ট্রির অনুমোদন সাপেক্ষে আমাদের বিভিন্ন খাতে খরচ করতে হয়।
এখানে একটা টাকাও এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। ভবন মেরামত ও সংস্কারের নামে এত টাকা কোথায় ব্যয় করা হয়েছে তা জনগণের সামনে তুলে ধরা জরুরি বলে মনে করেন সচেতন নাগরিকরা। এটি যথাযথ তদন্ত হওয়া দরকার এবং তদন্তের মধ্যে দিয়ে এটি প্রকাশিত হওয়া দরকার যে এইটা কোন খাতে গেল। আদৌ কাজ হয়েছে কিনা বা কতটুকু পরিমাণে কাজ হয়েছে এটা আপনি একটু খতিয়ে দেখবেন। অপকর্মের সাথে জড়িত তাদেরকে উন্মোচিত করে সাধারণ মানুষের কাছে এটা আপনি উপস্থাপন করবেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান বর্তমান প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। এনএক্স ভবন বা আমাদের সিটি ভবন এগুলো কোনো কিছুই সংস্কারের মতো নাই এখন, আর ওখানে সংস্কারে হাত দিলে ওই টাকাটাই নষ্ট। সুতরাং ওগুলো একটা বাজেটের ওনাদের আলোচনায় ছিল, কিন্তু চূড়ান্ত খরচের ক্ষেত্রে কিন্তু সেখানে কোনো টাকা বরাদ্দ করা হয়নি। অবৈধ কিছু দেখলে তার বিরুদ্ধে অবশ্যই কঠিনভাবে সেটা আমরা মোকাবেলা করব। কোটি টাকা ব্যয়ের এই প্রকৃত চিত্র তদন্ত শেষে সামনে আসবে বলে আশা সংশ্লিষ্টদের। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল। সিরাজগঞ্জের উল্লাপাড়ার রামকান্তপুর ও ফুলচর নদীর ওপর সেতু না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে ২৭ গ্রামের বাসিন্দাদের। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত, রোগীদের চিকিৎসা সেবা সহ প্রতিদিন নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা। বর্ষা মৌসুমে ঝুঁকি আরও বেড়ে যায়। বারবার আশ্বাস মিললেও বাস্তবে নির্মাণ হয়নি সেতু। তবে কর্তৃপক্ষ জানান দ্রুত নির্মাণ করা হবে সেতু। সিরাজগঞ্জের উল্লাপাড়ার রামকান্তপুর ফুলজোর নদীর ওপর সেতুর অভাবে ৫৫ বছর ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নদীপাড়ের ২৭ গ্রামের মানুষ। প্রতিদিন নৌকায় করে নদী পার হতে গিয়ে সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে। বর্ষা মৌসুমে নদীর স্রোত বাড়লে পারাপার হয়ে ওঠে আরও ঝুঁকিপূর্ণ। এলাকায় উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে নির্ভর করতে হয় নৌকার উপর। এতে বাড়ছে সময় ও পরিবহন খরচ। একই দুর্ভোগে রয়েছেন শিক্ষার্থীরাও। বিদ্যালয় ও কলেজে যেতে সময় মতো নদী পার হওয়া নিয়ে থাকে অনিশ্চয়তা। খাওয়া পারার জন্য বাজারে ঠিক মতো বেচতে পারি না, দাম পাই না, পারবে পাই না, ঠিক মতো বাজার পৌঁছতে পারি না। আমরা যাতায়াতে বাজার ধরতে পারি না। আমার একটা ব্রিজের প্রয়োজন খুব। যখন খাওয়া পার হই তখন 1 ঘন্টার মতো সময় ব্যয় হয়, তো আমরা যাই হঠাৎ ক্লাসও মিস হয়ে যায়। পরীক্ষা যাওয়ার সময় লেট হয়, অনেকজন এই নৌকার জন্য অনেক সমস্যায় পড়তে হয়। তাই আমাদের এই জায়গায় একটা সেতু প্রয়োজন। দেরি হয়ে যায়, তো এই ক্লাসটা আমরা ওই যেটুকু সময় ম্যাডামরা পড়ায় সেটুকু সময় আমরা ফেরত পাই না। স্বাধীনতার পর থেকে সেতুর দাবি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে স্থানীয়দের মাঝে। সিজারের রোগী, প্রেগনেন্সি রোগী, তাদের এই ব্রিজের কারণে অনেক সময় মানে তারা মৃত্যুবরণ করে। সিজনাল ফসল আদি যখন উঠাই তখন ওই ফসল আদি পারাপারের কষ্টের সীমা থাকে না। এখান থেকে ডাইরেক্ট সিরাজগঞ্জ যাওয়ার জন্য যে এই ব্রিজটা সহায়ক ভূমিকা পালন করবে, এখানকার মানুষ দ্রুত এখান থেকে ঢাকা চলে যেতে পারবে। প্রত্যেকেরই চলাচল করা খুব অসুবিধা, কাজে আমাদের ব্রিজের একান্ত প্রয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খুব দ্রুতই রামকান্তপুর খেয়াঘাটে সেতু নির্মাণ করা হবে। একটি প্রস্তাব এলজিডি প্রকৌশলীর মাধ্যমে আমরা প্রেরণ করেছি স্থানীয় সরকার বিভাগে। তো আমরা আশা করছি অতি দ্রুততম সময়ে এই প্রকল্পটি পাস হবে এবং দ্রুততম সময়ের মধ্যেই আমাদের এই ২৭টি গ্রামের কয়েক হাজার মানুষকে আমরা একটি সুসংবাদ দিতে পারবো ইনশাল্লাহ। শুধু আশ্বাস নয়, দ্রুত সেতু নির্মাণ বাস্তবায়ন চান স্থানীয়রা। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেব রামচন্দ্র। ধন্যবাদ সকলকে।